এর কাছে ন্যায় পড়েছিলেন, আর বেদান্তের জন্য কাশিতে গেছিলেন। যাই হোক, তারা সার তর্কচিত্ত সম্ভবত তার কাছ থেকে শিখেছি, এবং তিনি বলতেন যে ওর কাছে পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। এবং সেসব আমার পরেও মনে হয়েছে যে এই গুরুমুখী বিদ্যা যে বলে, সম্প্রদায়ের লোকের কাছে না পড়লে এই ধরনের কথা জানা যায় না। উনি অনেক ক্ষেত্রে, ওই ক্ষেত্রে শুধু বলেছেন তা নয়, বেদান্ত সার পড়াতে গিয়েও আমি দেখেছি বেদান্ত সারের 3টে টিকা ধরে আমাকে পড়াতেন। সুবোধিনী টিকা, বালবোধিনী টিকা এবং বিদ্যন মনোরঞ্জনী টিকা। সেই টিকা ধরে পড়াতেন। ওর একটা দুঃখও ছিল যে এই টিকাগুলো আমি অনেক কষ্টে সংগ্রহ করেছি, কিন্তু এগুলো কোনোদিন বাংলা বিশদ করতে পারিনি। আমি বললাম, পূর্ণিমাশাই আপনি যখন পড়াবেন তখন আমি তার নোট নেব, পরে আপনাকে দেব, সেইটা আপনি পরে এই বই আকারে বার করে দেবেন। শেষ পর্যন্ত এটা করেছিলেন। কিন্তু সেখানেও আমি দেখেছি এমন ব্যাখ্যা করতেন যেটা এই 3টে টিকার কোনোটার মধ্যেই সেই ব্যাখ্যা নেই, সেটা তার নিজস্ব। এবং সেই সমস্ত কথা আমি যখন বলতাম, বলে কি জানি, এই তো আমার মনে হয় আপনার কি মনে ঠিক ঠেকছে না যে আমি যেটা বলছি? না, ঠিক তো ঠেকছেই, উপরন্তু মনে হচ্ছে এই কথাটা তো আমি অন্য কোথাও পাইনি, আপনার কাছেই পাচ্ছি। আমিও তো যখন বলবো তখন ছাত্রদের বলবো আমার মাস্টারমশাইয়ের কথা, এইভাবেই আমি বলবো। তা এইরকম অনেক জায়গায় হয়েছে, অনেক বইতেই হয়েছে। আর বৌদ্ধ দর্শন তো উনি যেভাবে পড়াতেন, আমি বৌদ্ধ দর্শন তো বেশি দিন ওর কাছে পড়িনি, অল্প দিনই পড়েছি। আর আমার আগ্রহও তেমন বৌদ্ধ দর্শনে ছিল না, কিন্তু তৎসত্ত্বেও সেখানেও দেখেছি উনি যখন অন্যান্য সংস্কারের বিরোধী কথা বলতেন, বিশেষ করে বেদান্ত বা ন্যায় দর্শনের সংস্কারের বিরোধী কথা বলতেন, সেই কথাগুলো অত্যন্ত যুক্তিতর্ক সহকারেই বলতেন। মানে সেটা একটা তার একটা প্রমাণ উপস্থিত করার চেষ্টা করতেন। এবং আমার যেমন আগে বৌদ্ধ দর্শন সম্পর্কে একবারে অনাগ্রহই ছিল, যে মনে হতো এই কি বলেছে, এরকম কথা মানা যায় না। কিন্তু উনি যখন পড়াতেন তখন আমি দেখতাম সেই দর্শনের প্রতিও আমার বিশেষ শ্রদ্ধা জন্মাতে আরম্ভ করলো। বেশি দিন পড়তে পারিনি, কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। ওর পড়ানোর একটা টেকনিক এরকমই ছিল। আমি অন্যান্য ছাত্রদের কাছে শুনেছি, অন্য যাদের কাছে পড়িয়েছেন, উনি ছাত্র লেভেল ধরে পড়াবার চেষ্টা করতেন। উনি সবসময় চেষ্টা করতেন তাকে উঁচুতে তোলবার, যে যে জায়গায় আছে তার থেকে উঁচুতে। এবং সেই জন্য তিনি অনেক সময় আমার নিজের মনে হতো তিনি নিজেই তখন একটু সেই ব্যাখ্যাটা উদ্ভাবন করেছেন, করে তার চোখে মুখে একটা আনন্দ, অনাবিল আনন্দ ফুটে উঠত। অনেক সময় বসে বসে পড়াতে পড়াতেই অনেক সময় পা উঁচু করে উঠে বসে বসে পড়লেন। তাতে আমি বুঝতাম যে এইখানে তার একটা অদ্ভুত রকমের আনন্দ হয়েছে। আর আমাকে বলতেন, আপনি কি মনে করেন এই যে কথাটা বললাম, এই কথাটা ঠিক নয়? আমি ঠিক বেঠিক বিচার করবো আর কি, কিন্তু আমি দেখতাম উনি যা বলতেন তার মধ্যে ওর কনভিকশন ছিল, এবং সেই কথাটা যথার্থ যুক্তিগ্রাহ্য কথা, ফেলে দেওয়ার মতো কথা না। তো এইরকম ওর স্বকীয়তা আমি দেখেছি। ওর একটা, যেমন শাস্ত্র পাঠ করে সেইগুলোও বলতেন, তার নিজস্ব অনুভূতি তার সঙ্গে মেশানো ছিল। এবং বিশেষ করে যখন বেদান্ত পড়াতেন তখন তো আমি দেখেছি তিনি খেই হারিয়ে ফেলতেন। মানে কখনোই সেই বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে, লাইনের মধ্যে, তার টিকার মধ্যে তিনি স্থির থাকতেন না। তিনি নিজস্ব অনুভূতি রসে সেগুলো সঞ্জাত হতো, যে যিনি নিজে পাঠের মধ্যে একদম নিমগ্ন হয়ে যেতেন। আর অনেক সময় বলতেন এটা শঙ্করাচার্য এই বলেছেন, অমুক এই বলেছেন, আমার মনে হয় এইরকম হলেই বোধহয় ভালো হতো। মানে নিজস্ব অনুভূতির কথা বলতেন, কিন্তু সেটা অত্যন্ত দিনভাবে বলতেন। শঙ্কর মত বলছেন যে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই শঙ্করাচার্য নিজেও সেটা অনুভব করেছিলেন, এবং অনুভব করে তিনি সমস্ত ভারতে চারদিকে এরকমভাবে অদ্বৈত মত প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, বেদান্তের অদ্বৈতবাদ মতেই আমার আস্থা। কেননা ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি যত রকম সাধনা করেছিলেন, সাধনা করে দেখেছিলেন যে সেই অদ্বৈতে পৌঁছানোই হচ্ছে একমাত্র তাৎপর্য। যে ভাব যে কোনো মত দিয়ে যদি করা যায়, তাহলে তিনি দেখলেন যে সেই অদ্বৈত মতেই সেইভাবে প্রস্তুত করেছেন। এমনকি মুসলমানদের মতেও সেই যে আল্লাহ সমাজ করে তিনি দেখলেন যে সেই অদ্বৈতবাদেই এরকমভাবে সমন্বয় হচ্ছে। এরকম
যীশুখ্রিস্টেরও তাই অদ্বৈতবাদে সমান হয়েছে। এই জন্য অদ্বৈতবাদে এরকমভাবে সমান্য হয়। অন্যান্য দ্বৈতবাদগুলি এরকমভাবে সেগুলি ঠিক নয়, কেন দ্বৈতবাদে এসে দ্বৈতবাদের অনিত্য, অনিত্য অথবা অনিত্য বলে মিথ্যা, অতএব দ্বৈতবাদে এটা হতে পারে না। অতএব ওই সাংখ্য, পাতঞ্জল, যোগ ইত্যাদি যা কিছু এগুলি সব আপাতত, এগুলি বাস্তবিক পক্ষে অদ্বৈতবাদে নিয়ে যায় না। তবে এদের মধ্যে বিরোধ নাই এই জন্য এগুলো আপাতত, যে যেমন অধিকারী, নিম্ন অধিকারী, মধ্যম অধিকারীর জন্য এগুলি করেছে, সেই জন্য ওইসব শাস্ত্রে নিন্দনীয় নয়। তবে তাৎপর্য হলো সেই অদ্বৈতবাদের। এই আমাদের পণ্ডিত মশাইদের যে ধারা আর আধুনিক বিদ্বানদের যে ধারা, একই ধরুন দুজনেই দর্শনের বিষয়ে চর্চা করছেন, দুজনেই ছাত্রদের সম্মুখীন হচ্ছেন বা বিদ্বৎ সমাজে নিজের নিজের ভাবনা চিন্তাকে তারা উপস্থাপন করছেন। টোলের পণ্ডিত মশাইদের কাছে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কোনো গ্রন্থের অথ থেকে ইতি একবারে শুরু থেকে শেষ তারা চাইতেন ছাত্রের কাছে আমি যেভাবে গুরুর কাছে শিখেছি ঠিক সেই ধারায়, যেভাবে না শিখলে বইটা ভুল বোঝা হবে। তার কারণ বই হচ্ছে একটা জিনিস যেটা মাত্র বক্তার অভিপ্রায় সেখানে রয়েছে, কিন্তু শ্রোতা যদি বক্তার তা অভিপ্রায়টা না বোঝে তাহলে তাৎপর্য গ্রহণ গন্ডগোল হয়ে যাবে। এইটা যাতে না ঘটে তার জন্য মধ্যবর্তী ইয়েতে একটা রোল তিনি প্লে করতেন টোলের পণ্ডিত মশাইরা, আজও তাই করে থাকেন। তারা গ্রন্থের একবারে মানে প্রতিটি শব্দের মধ্যে গ্রন্থকারের যে অভিপ্রায় সেটি শ্রোতার কাছে উন্মুক্ত করবার জন্য বেশি তারা হয়ে থাকেন, উদ্গ্রীব হয়ে থাকেন। এবং দেবনাথ ত্রিপাঠীর কাছেও আমরা সেইটাই দেখেছি যে তিনি গ্রন্থ রচনা করেছেন কিন্তু গবেষণা গ্রন্থ রচনা করতে তার কোনো রুচি নেই। গবেষণা গ্রন্থটা নিন্দনীয় নয়, তা তিনি বহু ছাত্রকে করিয়েছেন এবং গবেষণামূলক গ্রন্থ, এক হচ্ছে ডিগ্রির জন্য গবেষণা করা, আরেক হচ্ছে যে গবেষণামূলক গ্রন্থ খুব উচ্চ মানের গ্রন্থ, এই দুটির ক্ষেত্রেই তিনি বহু ছাত্রকে অনেক সহযোগিতা করেছেন। কারো কারো ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ করে দিয়েছেন, অকপটভাবে বললে সম্পূর্ণ তিনি করে দিয়েছেন, কিন্তু এটা তার স্বভাবের মধ্যে পড়ে। এই যে করে দিয়েছেন বিনিময়ে কিছু চাননি, এটি কিন্তু এটিও টোলের পণ্ডিত মশাইদের একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেছে। এরা বাইরের কোনো উপহারে খুব বিশ্বাসী ছিলেন না, এবং খুব একেবারে জীবনের খুব সাচ্ছল্য এরকমটাও তারা কখনো আকাঙ্ক্ষা করেননি। প্রায়শ দেখা গেছে এরা বইপত্রের মধ্যে এদের যদি কিছু ব্যসন থেকে থাকে তাহলে সেটা বিদ্যা, এবং তারা যেটাতে সব থেকে শ্রেষ্ঠ আনন্দ পেয়েছেন সেটা হচ্ছে সারস্বত সাধনা, এবং সেইটি তারা পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন। আজও তাই থাকেন। দেবনাথ পণ্ডিত মশাই এই বয়সে আজও একই কাজ করে যাচ্ছেন। এবং আধুনিক বিদ্বানদের কাছেও আমরা পাই না এটা কখনো না, প্রচুর পাই, কিন্তু তাদের ধারা আর টোলের ধারার মধ্যে পার্থক্য আছে। টোলের ধারার বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে তারা মনে করেন যে বিভিন্ন মতকে এক জায়গায় করলাম, করে আমার নিজের কিরকম এই বিষয়ে মনে হচ্ছে সে নিজের মতটিকেও আমি উপস্থাপন করলাম। এগুলো হচ্ছে তুলনায় সহজ। তার থেকে অনেক বেশি শক্ত হচ্ছে কোনো একটি গ্রন্থকে তার ধারা পরম্পরা ধরে সেখানে আরো যা যা আলোচনা করার সুযোগ আছে সেগুলোকে খুব স্পষ্ট করে দেওয়া। এরা কেউ গবেষণা গ্রন্থ রচনা করতে কখনো আগ্রহ বোধ করেননি, কিন্তু এরা খুব অনায়াস গবেষণা গ্রন্থ মানে মানুষের প্রস্তুত করিয়ে দিতে পারতেন। বা দীননাথ পণ্ডিত মশাই প্রচুর গবেষণা গ্রন্থ প্রস্তুত করিয়ে দিয়েছেন মুখে মুখে। যেমন সংস্কৃত কলেজে আমরা যখন পড়তাম তখন মধুসূদন ন্যায়াচার্য মানে পরিণত বয়সে আসতেন, তাকে দর্শন করার সুযোগ হয়েছে। আচ্ছা, আমরা যখন পড়েছি তখন বিলক্ষণ আমাদের শিক্ষকের বিপরীতের আসনে বসে পাঠদান করতেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের শ্রীমোহন তর্কতীর্থ। তার কাছে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অধ্যাপকেরা পড়তে আসতেন। তিনিও এই একই ব্যাপার, সারা জীবনে গবেষণা করেননি, গবেষণা গ্রন্থও লেখেননি, কিন্তু প্রচুর গ্রন্থ লিখিয়ে দিয়েছেন। তো এই যোগ্যতাটা নিয়ে তারা থাকতেন, এবং এই রচনারও বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরম্পরা ধরে লিখে দেওয়া। এই সংস্কৃত কলেজে একবার বিচার হয়েছিল। সংস্কৃত কলেজে গৌরনাথ শাস্ত্রী প্রিন্সিপাল ছিলেন তখন খুব সংস্কৃত কলেজের উন্নতি এবং নানা রকম সব অনুষ্ঠান টনুষ্ঠান হতো। কারণ গৌরনাথ শাস্ত্রী খুব যেমন ইংরাজিতেও জানে, তার সংস্কৃত জ্ঞানও ছিল, এবং শাস্ত্রের সম্বন্ধেও তার এসেছিল এই সমস্ত।
তো এক সভায় গিয়ে এই গৌরীনাথ শাস্ত্রী এবার পণ্ডিতদের, মানে সংস্কৃতিকদের পণ্ডিত যারা, তারা ওই দক্ষিণে শঙ্করাচার্য, সেই শঙ্করাচার্যের এর সঙ্গে আলাপ করেছিলেন, মানে আর এইখান থেকে গৌরীনাথ শাস্ত্রী পাঠিয়ে দিতেন সংস্কৃত কলেজে ওই মধুসূদন ন্যায়াচার্য আর বিধুভূষণ ইত্যাদি এদের অনেককে পাঠিয়ে দিতেন। তারপরে ওরাও এখানে পণ্ডিত পাঠিয়ে দিতেন বিচারের জন্য। তো একবার সংস্কৃত কলেজে আশুতোষ ন্যায়াচার্য মশাই, নিয়ম হচ্ছে সংস্কৃত কলেজে যারা, তারা পূর্বপক্ষ করবেন, বাইরে থেকে যারা আসবেন তারা উত্তর পক্ষ দিবেন, এই হলো নিয়ম এইটা। তো একটা পূর্বপক্ষ করলেন, করাতে সেখানে মধ্যস্থ ছিলেন মহাপাধ্যায় কালীপদ তর্কাচার্য এবং তারানাথ ন্যায়তর্ক তীর্থ। তারপরে সেই শঙ্করাচার্যের এ থেকে দুইজন পণ্ডিত পাঠিয়ে দিয়েছিলেন। সে একজন পণ্ডিত উত্তর করলেন, তারপর ওরা বললেন যে মহাপাধ্যায় কালীপদ তারানাথ বলে এ উত্তর হচ্ছে না, বলে আরেকজনকে বললেন, আরেকজন হচ্ছে না, বলে উত্তর হচ্ছে না। তখন গৌরীনাথ শাস্ত্রী বললেন, সেই রাজেশ্বর শাস্ত্রী, যিনি একবারে ভারতের মধ্যে সবচেয়ে একবারে নাম করা পণ্ডিত, তার ছাত্র, তার রাজেশ্বর শাস্ত্রীর নিয়ম ছিল পরীক্ষা দিলে তাকে পড়াতেন না, কেন পরীক্ষা দিলে পড়াশোনা হয় না, এই পরীক্ষা নির্দিষ্ট কেন, এই জন্য তার কাছে ছাত্র হতো না। তো একজন ছাত্র এরকমভাবে পণ্ডিত, তার নামটা হচ্ছে কি, নামটা ভুলে যাচ্ছে, নামটা মনে নেই, যাই হোক। তো উনি এরকম গৌরীনাথ শাস্ত্রী, রাজেশ্বর শাস্ত্রীর কাছে 17 বৎসর নব্য ন্যায় পড়াশোনা করেছেন। তারপরে আবার রাজেশ শাস্ত্রী নানা জায়গায় যেমন সভাতে যেতেন, এরকমভাবে বিচার হতো, এসব গিয়ে সেখানে গেছেন, এরকম বিচার করে এরকমভাবে হয়েছিল। তারপরে গৌরীনাথ শাস্ত্রী বললেন, অত্র বিরাজন্তে, এ নামটা তে আহ্বান্তে বিচারার্থম, তিনি এসে সংস্কৃত কলেজে যে পূর্বপক্ষ করেছিলেন যে পণ্ডিত, তার উত্তর দিয়ে দিলেন। উত্তর দেওয়াতে হ্যাঁ উত্তরটা হয়েছে আর কি। তারপরে তখন সেখানে একজন পণ্ডিত ছিলেন বিশ্ববন্ধু ন্যায়াচার্য মশাই সংস্কৃত কলেজে, তিনি ন্যায়াচার্য অধ্যাপক, তিনি একটা পূর্বপক্ষ করবেন সেই পণ্ডিতকে। সে পণ্ডিত কীরকম, এই রোগা, মানে পায়ে জুতা টুতা নাই, একটা কাপড় আর এই চাদর এই মতো আছে। তারপরে উত্তর দিলেন, তখন বিশ্ববন্ধু, হ্যাঁ এ কি হচ্ছে, যেই বলেছেন এরকমভাবে এরকমভাবে 5 মিনিট এরকমভাবে যে বলছেন, সে তাড়াতাড়ি আমরা বাংলাতেও এত তাড়াতাড়ি বলতে পারবো না, নয় ভাষায় যে বলছেন। তারপরে সকলে অবাক একবারে, তারপরে অবাক হয়ে একবারে সকলে একবারে অবাক হয়ে গেলেন একবারে। তারপরে এরকম দেখলেন এরকমভাবে, আর আশ্চর্য, হয়তো কিছু বুঝতেই পারিনি এরকমভাবে। সে এইরকমভাবে বিচার, যে সেই বিচারকে যখন এরকম ন্যায়শাস্ত্রের এমন একটা মহিমা, যে সেই ন্যায়শাস্ত্র যে জানে সব বিষয়ে তার আর কোনো এ থাকে না, সে বেদান্ত, সাংখ্য, বেদান্ত, কাব্য ইত্যাদি সে অনায়াসে সেগুলো করতে পারেন। তারপরে সেই পণ্ডিত মশাই, তিনি তো কোনো টাইটেল তো পরীক্ষা তো দেননি, তিনি তো পরীক্ষা চান, এই জন্য কোনো চাকরিও হয়নি তিনি। তিনি এরকমভাবে ওই নিজের গরিব এরকমভাবে যা বেতন। তো এইটা দেখে
ওই গৌরীনাথ শাস্ত্রীকে একবার ওই এখানে কাশিতে ওই ইয়ে করেছিলেন, ওই কী বলে, হ্যাঁ উপাচার্য, ভাইস প্রিন্সিপাল। সেই ভাইস প্রিন্সিপাল হয়ে উনি তো দেখেছিলেন সেই পণ্ডিতের তাকে একটা সাংখ্যের পোস্ট সেখানে দিয়েছিলেন। হ্যাঁ, সেই দেওয়ার পরে তারপরে সেখানে অনেক সব যারা ছাত্ররা যারা বাঙালি তারা তার কাছে গিয়ে সব বেদান্ত পড়তো। বেদান্ত এমন সময় পড়াতেন যে তার আর ছিল না যে এইরকম বিচার, যে এরকম পড়াশোনা করা, এরকম পরীক্ষা না দিলে পণ্ডিত হয় যায়। কিন্তু তো আজকাল অর্থনীতিতে তো টাইটেল না থাকলে তো চাকরি হবে না। এই জন্য টাইটেলও দেওয়া দরকার, পরীক্ষাও একটা পরীক্ষাও দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে, দুটো দরকার। তারপরে আরেকটা কথা এই যে এইরকম আগের দিনে যে সে বিচার হতো, সে বিচার হচ্ছে আগের দিনে এরকমভাবে এই সংস্কৃত শিক্ষা বই যেমন আছে, ওই যে অমুক তীর্থ অমুক তীর্থ এসব ছিল না। তখন পণ্ডিতেরা কী করতেন না, যে ছাত্রকে, পণ্ডিতেরা তো তখনকার দিনে সে সভা টভা হতো শ্রাদ্ধ বাড়িতে, এরকমভাবে পণ্ডিতেরা যেতেন। সেই পণ্ডিতেরা তারপরে যেতেন, আর যে পণ্ডিতের ছাত্র তিনিও যেতেন। তারপরে সেই অন্যান্য পণ্ডিতের সামনে সেই ছাত্রকে তর্ক, হ্যাঁ সামনাসামনি তর্ক, সেই তর্ক করে যদি বুঝতেন তাহলে তার নাম দিতেন কি ব্যাকরণ চুঞ্চু, কি বেদান্ত ভূষণ, কি তর্ক ভূষণ, এরকম একটা টাইটেল দিতেন। আগেকার দিনের আপনার শিক্ষা ব্যবস্থার এবং আজকের শিক্ষা ব্যবস্থার বা চিন্তা ভাবনার মধ্যে যে যে পার্থক্যটা আসাতে যেটুকু আমাদের অসুবিধা হয়েছে সেটা আমি একটু খোলাখুলি বলি। আমাদের সংস্কৃত সাহিত্যও তা বুঝিয়েছেন, সেটা হচ্ছে ওই বসুধৈব কুটুম্বকম, এইটা হতে গেলে আমাদের শিক্ষাও ছড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা আমাদের চিন্তাটা তাদের কাছে পৌঁছে দেবো, তাদের চিন্তাটা আমাদের কাছে আসবে, এই ব্যবস্থাটা তো টোলে ছিল না। সেদিক থেকে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আমরা সবসময় আমরা করি, সাদরে বরণ করি। কিন্তু যেটা আমরা মিস করছি সেটা হলো এখন আমাদের যে সিলেবাস, তাতে নানান জায়গা থেকে ছড়িয়ে এখানের একটু, এখানে দুপাতা, ওখানের এক পংক্তি, ওখানে চার পাতা, এতে কোনো গ্রন্থ ভালো করে জানা হয় না। একজনও তৈরি হওয়ার সুযোগ পান না যিনি সেই শাস্ত্রের পরম্পরা দূরের কথা, একটি বইয়ের ভেতরে সত্যি সম্পূর্ণ কী আলোচনা হয়েছে তা বলতে পারেন। এবং একই বইকে কিন্তু আচার্য ভেদে তার পাঠ দান, তার গ্রহণ, তার অর্থের ভেদ হয়ে গেছে। একই গুরুর শিষ্যরা আবার আলাদা আলাদা করেছেন। যেমন শঙ্করের শিষ্যদের মধ্যেই নানান রকম, অদ্বৈতবাদী হচ্ছেন বিবরণ সম্প্রদায়ের আচার্যরা, আবার ভামতিকারও, তাদের বিশ্বাসের, যুক্তির, তর্কের সমস্ত জায়গায় পার্থক্য আছে। যিনি টিকাকার তার থেকে বার্তিককারের মত অনেক ক্ষেত্রে আলাদা হয়েছে। তো এই যে বার্তিক বা ভাষ্য বা টিকা, এগুলো একটা গবেষণা গ্রন্থের থেকে অনেক বেশি ভারী বই, কম কিছু নয়। এইগুলি হচ্ছে টোলের বৈশিষ্ট্য, টোলের ধারা। আরেকটা জিনিস হারাচ্ছি, সেটা হচ্ছে এই যে বলছিলাম না যে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে বসার ঘনিষ্ঠতার সুযোগ পাই মাস্টারমশাইয়ের কাছে। কারণ টোলে ওই রকম ভিড় করে এসে ছাত্ররা বসলো, তিনি পাঁচটায় একটা লেকচার দিয়ে চলে যাওয়ার মতো পড়ানোর ব্যবস্থাটা নয়। তো বই ধরে ধরে বলছেন, ধীরে ধীরে ছাত্রের অনেক সুবিধা অসুবিধা তিনি জানতে পারেন, নইলে জেনে নেন। এটা হচ্ছে টোলের পণ্ডিত মশাইয়ের বৈশিষ্ট্য। বাবা দণ্ডিত স্বামী দামোদর আশ্রম মহারাজ উনি